যারা জয়েন করছে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা, আমি কি পরিমাণ জয়েন করছি দেখি, দেন আমি স্টার্ট করে দিব। আচ্ছা, আমরা দেখি যে আমাদের তোমাদের অনেকের ক্লাস নিয়ে একটু কনফিউশন আছে যে আমরা ক্লাসটা কোন টাইমে অ্যারেঞ্জ করব। যে আমাদের ক্লাসটা 10টা বাজেও হইতে পারে, আবার 10টা 30-এও হইতে পারে, আবার 11টায় হইতে পারে, আবার 11টা 30-এও হইতে পারে। তো আমাদের কোন শিডিউলে ক্লাস হবে সেটা আমি তোমাদের মতামতের ভিত্তিতে যে কোনো একটা সিলেক্ট করে দিব। তবে এটা শিওর যে এখন থেকে প্রত্যেকদিন ম্যাথ ক্লাসগুলো আমাদের সকালবেলা হবে। আর সকালবেলার কয়েকটা বেনিফিট আছে। প্রথম কথা হচ্ছে, সকালবেলা আমি নিলে এট এ টাইম তোমাকে 2টা ক্লাস করা লাগতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম বেনিফিট, যেহেতু আমার এট এ টাইম 2টা ক্লাস থাকতো। আর সেকেন্ড বেনিফিট যেটা, সেটা হচ্ছে আমাদের সকালবেলা বিকেলবেলা আমাদের সিগন্যাল জ্যামটা অনেক বেশি থাকে, বাট সকালবেলা আমাদের সিগন্যাল জ্যাম কম থাকার কারণে সকালবেলার ক্লাসগুলোর রেজুলেশনটা একটু ভালো হবে। এটা স্বাভাবিক যে তোমাদের নেটের স্পিডটা সকালবেলা একটু ভালো থাকে, কারণ তখন আমাদের এই যে নেট ইউজার কম থাকে আমাদের জন্য একটু সুবিধাজনক। তো আমরা এর আগে আমাদের ম্যাথের অলরেডি আমরা 3টে সাবজেক্ট কভার করে ফেলছি। আমি তোমাদেরকে আগেও বলতেছি, ঠিক এখনো আবার আমি বলতেছি যে ম্যাথ সেকেন্ড পেপারে যদি আমরা যাই, আমাদের 2টা অংশ আছে। এটা আমি আগেও বলছি অংশগুলা। একটা হচ্ছে আমাদের ক অংশ, আর একটা হচ্ছে আমাদের খ অংশ। এই ক অংশের মধ্যে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে বাস্তব সংখ্যা, যেটা আমরা পড়াই ফেলছি। 2 নাম্বার যোগাশ্রয়ী প্রোগ্রামিং, এটাও আমরা পড়াই ফেলছি। 3 নাম্বার হচ্ছে আমাদের জটিল সংখ্যা, এটাও আমরা পড়াই ফেলছি। 4 নাম্বার বহুপদী, আজকে শুরু করব। 5 নাম্বার দ্বিপদী, সেটা আমরা এর পরেই আমরা স্টার্ট করব। এবং আমাদের 6 নম্বরে আছে আমাদের আরেকটা অধ্যায়, যেটা হচ্ছে আমাদের আমাদের 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা এই 5টা অধ্যায় পড়ে ফেলবো, দেন আমি 6 নম্বর অধ্যায় কনিক্সে যাব। কনিক আমাদের খ অংশে। দেন আমি 7 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিও করাইতে পারি। আবার ত্রিকোণমিতি বাদ দিয়ে আমাদের এইদিকে আমরা আমাদের এইদিকে আবার একটা অধ্যায় বলতে পারি আমাদের 8 নম্বর অধ্যায়। ওই 8 নম্বর অধ্যায়টা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা, এখানে আছে স্থিতিবিদ্যা। তারপর হচ্ছে 9 নম্বর অধ্যায় গতিবিদ্যা। আর 10 নম্বর অধ্যায় হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। তো দেখা যাইতে পারে আমি প্রথমে এই 5টা সিরিয়ালি পড়াবো, এবং আমার যতটুকু মনে হচ্ছে আমাদের এই 5টা আমাদের অনলাইনে যতদিন ক্লাস চলবে ততদিনের মধ্যে হয়তো এই 5টা কভার করে ফেলা যাবে। এবং আমাদের হয়তো এমন হইতে পারে আমরা অনলাইনে ক্লাস নিতে নিতে 5টা শেষ হয়ে আমরা 6 নম্বরে চলে যেতে পারি। তখন আমরা কনিক্স ধরবো। কনিক্সের পরে আমরা বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা ধরবো। এরপর তোমাদের ভোটাভুটির ভিত্তিতে আমরা বিস্তারে আস্তে আস্তে কিন্তু এতদিনে কোচিং খুলে ফেলবে, এটা আমরা আশাবাদী। তো এরপরে আমরা
তোমাদের ভোটিং এর ভিত্তিতে আমরা হয় স্থিতিবিদ্যা গতিবিধি স্টার্ট করব অথবা ত্রিকোণমিতি স্টার্ট করব। তো তখন তোমাদের যেটা সুবিধাজনক মনে হয় সেই অনুযায়ী শুরু করবো, কোনো সমস্যা নাই। আর ম্যাথ সেকেন্ড পেপারে ত্রিকোণমিতিটা খুবই সহজ, মানে ইনভার্স ত্রিকোণমিতি তো এবং ত্রিকোণমিতিক সমীকরণ। তো এই ক্ষেত্রে ঝামেলা হচ্ছে অনেকে এখানে বেসিকটা খুবই স্ট্রং রাখতে হয়। এই বেসিক যদি স্ট্রং না রাখো এই ত্রিকোণমিতি আমাদের একটু এলোমেলো মনে হবে। আর এখানে অনেকগুলো একই ধরনের সূত্র আছে, সবাই ফেস করে ফেলে। তো ওই সূত্রগুলোর জন্য আমার নিজস্ব নিজের বানানো একটা টেকনিক আছে, ওই টেকনিকের মাধ্যমে আমি সূত্রগুলো পড়াবো। অন্যদের মতো মুখস্থ করা লাগবে না, তোমাদের অটোমেটিক টেকনিকে মাথায় ঢুকে যাবে। অর্থাৎ তুমি মুখস্থ করা লাগবে না, সূত্র তোমার ভিতরে নাড়াচাড়া দিবে, তো সেটা ঝামেলা হবে না। এখন এসে আমরা আগে তোমাদেরকে বলছিলাম ক অংশের 4টা সৃজনশীল আসে, খ অংশের 4টা। এই 8টার মধ্যে থেকে তোমার এক অংশ থেকে মিনিমাম 2টা, আর আমাদের 2টা অংশ মিলে টোটাল 5টা আমাকে আনসার করতে হয়। এখন এই বাস্তব সংখ্যা, যোগাশ্রয়ী, জটিল, বহুপদী, দ্বিপদী এই 5টা অধ্যায় মিলে সিকিউ আসবে 3টা সিকিউ। তবে হ্যাঁ, তুমি কখনো বলতে পারবে না জটিল সংখ্যা থেকে একটা আসবে বা জটিল সংখ্যাটা যোগাশ্রয়ীর সাথে আসবে না। মানে এই 5টা কার সাথে যে কে মিশে যেতে পারে তার কোনো গ্যারান্টি নেই। মানে পরীক্ষায় এই 5টা খুবই এলোমেলো। হয়তো দেখা গেছে আমাদের ক নাম্বারের জটিল সংখ্যা, খ আর গ তে বহুপদী, আবার দেখা গেছে ক নাম্বারে জটিল সংখ্যা, খ নাম্বারে বাস্তব সংখ্যা, গ নাম্বারে যোগাশ্রয়ী হইতে পারে। আমার কথা হচ্ছে এগুলো মিক্স থাকতে পারে, এটা তোমরা প্রশ্ন দেখে বুঝবা। ওই কারণে এই 5টা অধ্যায় অনেকে অনেক সময় বলে পরীক্ষার সময় কিছু অধ্যায় বাদ দিব, এই 5টা অধ্যায় বাদ দেওয়া যাবে না। 5টা অধ্যায় বাদ দেওয়া যাবে না কেন? কারণ হচ্ছে এই 5টা অধ্যায় থেকে তুমি 3টে সিকিউ ডাইরেক্ট কমন পেয়ে যাবা। আর সেকেন্ড কথা হচ্ছে 5টা অধ্যায় থেকে কিন্তু এখানে অধ্যায় কিন্তু 5টা, এই 5টা অধ্যায় থেকে কিন্তু এক অধ্যায়ে যদি আমি মিনিমাম 2টা করে ধরি 10টা কিন্তু এমসিকিউ তুমি কমন পেয়ে যাচ্ছ। এবং আমরা এমনভাবে পড়াচ্ছি আমাদের এমসিকিউ তো সমস্যা হবে না, আমাদের এসএসসি তো সমস্যা হবে না, ইভেন অ্যাডমিশনও তোমরা খুব ভালো বেনিফিট পাবা। যখন অ্যাডমিশন দিতে যাবো তখন দেখবা তুমি প্রিভিয়াস ইয়ারের বড় ভাইদের জিজ্ঞেস করলে যারা আমার কাছে পড়ছে তোমরা তাদের থেকেই পাবা যে আসলে ওরা কতটুকু বেনিফিটেড মনে হচ্ছে। তো আমরা বেশি কথা না বাড়াই, তাহলে আমরা টাইমটা পরে সিলেকশন করব। আর এদিকে আমরা এটা কাজ করি, আমরা আজকে বহুপদী শুরু করে দিই। আর বহুপদী অধ্যায়ের টোটাল ম্যাথ আছে 15টা, মানে 15টা মানে 1 থেকে 15 নম্বর পর্যন্ত। একটা নাম্বারের ভিতরে মনে করো 8-এর মধ্যে আছে এরকম 10টা, এরকম চিন্তা করলে প্রায় 7-এর মতো ম্যাথ আছে। হ্যাঁ, তো এখানে আসলে অনেকগুলো টাইপস আছে, তো আমরা করাবো আস্তে আস্তে। যদি ধাপে ধাপে আমরা বুঝি খুবই সোজা, আর আশা করি খুব বেশি প্রবলেম হবে না। এক্ষেত্রে হচ্ছে আমরা এগুলোকে ক্যাটাগরিতে ভাগ করে ফেলবো, যে একই টাইপসের ম্যাথগুলোকে আমরা নিয়ে আসবো একসাথে, তাহলে আমাদের ঝামেলা হবে না। তো তাহলে আমাদের মোটামুটি আমরা ক্লাস যারা জয়েন করছে, দেন এখন আমি স্টার্ট করে ফেলি। হ্যাঁ, এখন আমি স্টার্ট করে ফেলি যে আমাদের আজকের লেকচার। আচ্ছা, তাহলে আমরা লেকচার দেওয়া শুরু করি, আমরা আর কথা না বাড়াই। হ্যাঁ, আমাদের মেন হচ্ছে লেকচারটা, তখন আমি কথা বাড়াইছি একটা কারণে যাতে করে যারা জয়েন করে নিতে পারে। আর বহুপদী অধ্যায়টা আমরা এখন পড়াবো, আর বহুপদী অধ্যায় থেকে তো এমসিকিউ থাকবে মাস্ট। হ্যাঁ, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যারা জটিল সংখ্যা করা ছাড়া বহুপদীতে আসতেছো তাদের একটু ঝামেলা হবে। মানে তুমি আগে জটিল সংখ্যাটা কভার করতে হবে। তবে হ্যাঁ, প্রথম দিকে খুব বেশি ঝামেলা হবে না, মানে তাও করা থাকলে বেটার আর কি। হ্যাঁ, কারণ জটিল সংখ্যার কিছু কনসেপ্ট আমার এখানে আসবে, তো সেগুলোর বুঝতে সমস্যা হবে যদি জটিল সংখ্যার প্রথম দিকে কয়েকটা ক্লাস তোমার না করা থাকে। অর্থাৎ জটিল সংখ্যার পরিস্থিতির যে ক্লাসগুলো ছিল সেগুলা অবশ্যই লাগবে, বিশেষ করে অনুবন্ধীটা। আচ্ছা, এবার আসি আমরা বহুপদীর মধ্যে। আমি প্রথমত আসি, আমি আসলে ওই বহুপদীর ক্ষেত্রে ভার্সিটি এডমিশনের জন্য একটা শীট বানাইছিলাম। তো সেই শীটের মধ্যে আমি কিছু ডেফিনেশন অ্যাড করছিলাম যেগুলো তোমার লাগবে। তো তোমার বইতে ডেফিনেশনগুলো খুব সুন্দর করে দেওয়া না থাকলেও আমার এই শীটের মধ্যে, আমার হাতে লেখা শীট, এটা অনেক আগে বানানো শীট, হাতে লেখা শীটের মধ্যে দেখো সবগুলো সুন্দর করে ডেফিনেশন এক্সাম্পল সহ দেওয়া আছে। এটা আমি তোমাদেরকে এখানে যতগুলো ডেফিনেশন আছে প্রত্যেকটা ডেফিনেশন আমি তোমাদেরকে পড়াবো, কারণ যেহেতু এখন আমাদের সৃজনশীল এমসিকিউ আসতে পারে, আবার ক নাম্বারে আসতে পারে, ওই অনুযায়ী হচ্ছে আমাদের এগুলো ডেফিনেশনগুলো করতে হবে, বেসিকগুলো ক্লিয়ার করে করে। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওই জিনিসগুলোই তোমাদেরকে এখন পড়াবো, যে আমাদের একটা একটা করে আমরা যাব। এরপর হচ্ছে তোমাকে আমি আমার শীটে যে ডেফিনেশনের 2টা পেজ আছে, ওই 2টা পেজ আমি তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিব। আর বোর্ডের ছবি তো আছে, সো সবাই এনজয় করো। আশা করি আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের খুব আরামসে পড়তে পারবা তোমরা, খুব বেশি ঝামেলা হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি। আমাদের প্রথমে আমরা পড়ব হচ্ছে বহুপদী কি। আমরা প্রথমে পড়ব কি? বহুপদী। তাহলে
আমরা যদি একটা কাজ করি, এটাকে আমরা আমাদের সন্ধির মতো করে ভাঙাই বাংলা ব্যাকরণের, তাহলে আমরা আমরা অথবা আমরা যদি সমাসের মধ্যে যদি বলি, তাহলে আমরা এভাবে বলবো বহুপদী মানে হচ্ছে বহু পদ আছে যার। একটু বাংলা পড়ো, আছে যার। আমি কিন্তু এখন বাংলা পারি, আগে পারতাম না, মানে কি বলে এখন বিসিএস এর জন্য পড়তে হচ্ছে তো। হ্যাঁ, তাহলে বহুপদী মানে কি? বহু পদ আছে যার, অর্থাৎ যার অনেকগুলো কি আছে? পদ আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের বহু মানে কি? বহু মানে হচ্ছে একাধিক। আমরা বলবো কি? একাধিক। এক বা একাধিক মানে অনেকগুলা, বা আমরা বলতে পারি এক বা একাধিক। এক বা একাধিক। যদিও আমরা এক বা একাধিক না বলে আমরা দুইয়ের অধিক বলাটা বেটার, কারণ হচ্ছে আমাদের একটা দিয়ে হইলে আমরা তাকে বহুপদী বলাটা শ্রেয় না, বাট অনেক সময় আমরা বলতে পারি। হ্যাঁ, এক বা একাধিক পদ থাকবে, হ্যাঁ, যার, তাকে আমরা বলি কি? বহুপদী। তাহলে আমরা যে কাজটা করতে পারি, তাহলে এক বা একাধিক পদ সম্বলিত বীজগাণিতিক রাশিকে আমরা বলি বহুপদী। যেমন এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমি তোমাকে একটি এক্সাম্পল দিই। এক্সাম্পলটা কেমন? এক্সাম্পল মনে করো 4x3, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা কি? পদ। আবার 2x, এটা আরেকটা পদ। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে আমরা বললাম এই যে এটা একটা আমাদের পদ, এটা আমাদের একটা পদ। জিনিসটা বুঝতে হবে কোনটাকে কি বলে। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ। এই দুইটা পদকে আমি যোগ বা বিয়োগের মাধ্যমে একসাথে করব। কি? যোগ বা বিয়োগ। যোগ বা বিয়োগ যখন করলাম, মনে করো যোগ করলাম, এই যোগ করার কারণে বর্তমানে তুমি যদি খেয়াল করে দেখো, বর্তমানে তুমি যদি খেয়াল করো, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি? এই যে দেখো, এই পুরো জিনিসটাকে আমরা বলি বীজগাণিতিক রাশি। এটাকে আমরা বলি কি? বীজগাণিতিক রাশি। তাহলে আমরা বলতে পারি 4x³ + 2x, এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। তাহলে আমরা বলতে পারি একাধিক পদ মিলে একটা রাশি তৈরি হয়। তাহলে আমি আবারও বলতেছি, একাধিক পদ মিলে একটা বীজগাণিতিক রাশি হলো। তাহলে একটা বীজগাণিতিক রাশি হলো অনেকগুলা পদের সমষ্টি। এটা যোগ আকারেও হইতে পারে, বিয়োগ আকারেও হইতে পারে, কোনো সমস্যা নাই। এখন আসো, আমরা দেখলাম বীজগাণিতিক রাশি কি, পদ কি। এখন এই যে আমার একাধিক পদ এখানে আছে, ওই একাধিক পদ আছে এমন যে বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশি যেটা, তাকে আমরা বলি আমাদের বহুপদী। এটাকে আমরা বলি কি? বহুপদী। তাহলে আমরা বুঝলাম কি? তাহলে এবার ডেফিনিশন দেখো, পরীক্ষা আসে আমাদের বহুপদী ডেফিনিশন। তাহলে আমরা বলতে পারবো কি? এক বা একাধিক পদ সম্বলিত বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশি একটা কারণে বলতেছি, কারণ রাশি হচ্ছে একাধিক পদের সমষ্টি। তো একাধিক পদকে তুমি যদি যোগ বিয়োগ না করো, তাহলে তো সমষ্টি হবে না, গুণভাগ করলে হবে না। তাহলে যোগ বিয়োগ করলে তুমি যেটা পাবা সেটাকে আমরা বলি রাশি। তাহলে রাশি মানে কি? একাধিক পদের সমষ্টি। তাহলে এই যে সমষ্টি, এই তাকে আমরা বলতেছি বহুপদী। তাহলে আমাদের এক বা একাধিক পদ সম্বলিত বীজগাণিতিক রাশি, তাকে আমরা বলি বহুপদী। তাহলে এটাকে আমরা বহুপদীও বলতে পারি, আবার এটাকে আমরা বহুপদী রাশিও বলতে পারি। আমরা যদি বহুপদী রাশি বলি তাও কোনো সমস্যা নাই। আচ্ছা, সবাই একটু এই যে আমাদের এই জিনিসটা দেখতে থাকো। আমার 1 মিনিট একটু ওয়েট করি। আস্তে 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 আচ্ছা,
তো আমরা শুরু করি, আসলে মেহমান আসছিল তো ওই জন্য। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি যে আমরা দেখলাম কি বহুপদী মানে হচ্ছে বহু পদ আছে যার, অনেকগুলা পদ যার আছে, আর একাধিক পদের যে সমষ্টি তাকে আমরা বলি রাশি। তাহলে রাশি বলতে আমরা একাধিক পদের সমষ্টি বুঝি। তুমি গুণভাগ করলে হবে না, যোগ বিয়োগ করলে আমরা তাকে বলি রাশি। একাধিক পদকে আমি যোগ বিয়োগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রাশি, আর এই রাশিটাকে আমরা বলি বহুপদী বা বহুপদী রাশি। তাহলে বহুপদী বলা যে কথা, বহুপদী রাশি বলা সেম কথা। তাহলে আমরা প্রথমে দেখলাম যে আমাদের বহুপদী কাকে বলে। এবার আসি, একটু ভালো করে খেয়াল করো, আমাদের একটু ভালো করে খেয়াল করে আমরা খেয়াল করে দেখব, সেটা হচ্ছে কি এটা আমাদের বহুপদী রাশি হয়ে গেল। এবার বহুপদী রাশি আমরা যখন জানি, তাহলে এবার আমরা শিখবো বহুপদী সমীকরণ। কি শিখবো? বহুপদী সমীকরণ। তাহলে এটা কিন্তু সমীকরণ না, এটা কিন্তু সমীকরণ না। তাহলে আমি যদি বলি সমীকরণ কাকে বলে, আমি বলবো সমীকরণ তাহাকেই বলে, সমীকরণ তাহাকেই বলে যাহাকে সমাধানের সিস্টেম আছে, যাহাকে সমাধানের সিস্টেম আছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি 4x³ + 2x, এটার সমাধান সম্ভব না। বাট আমি যদি বলি 4x³ + 2x = 0, এটার সমাধান সম্ভব। তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে এই যে 4x³ + 2x, এটা হচ্ছে একটা বহুপদী রাশি। এটা হচ্ছে বহুপদী কি রাশি, এটা হচ্ছে বহুপদী রাশি বা বহুপদী। বাট এটাকে আমরা বলবো কি বহুপদী সমীকরণ। অর্থাৎ সমীকরণে এটা কি থাকবে? সমান চিহ্ন থাকবে, আমাদের দুইটা পার্শ্ব থাকবে। যদি আমার একই পাশ থাকে তাকে আমরা বলবো রাশি, আর যদি একাধিক পাশ থাকে তাকে আমরা বলবো সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের কি রাশি, এটা হচ্ছে কি রাশি, আর এটাকে আমরা কি বলতে পারবো? সমীকরণ। এবং এই যে কোনো সমীকরণকে সমাধানের জন্য একটা সিস্টেম থাকে। হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি বহুপদী রাশি, আর এটাকে আমরা বলতে পারবো বহুপদী সমীকরণ। তাহলে আমরা দেখলাম যে সমীকরণ এবং রাশির মধ্যে পার্থক্যটা বুঝলাম, যে অর্থাৎ এক কথায় রাশি কখনো সমাধান করা যায় না, শুধু দেখা যায়। সমীকরণ আমাদের সমাধান করে তার মানটাও বের করা যায়। তাহলে আমরা জেনে গেলাম যে বহুপদী কাকে বলে এবং বহুপদী সমীকরণ কাকে বলে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো যে আমাদের বহুপদী কি জিনিস সেটা আমরা অলরেডি বুঝে গেলাম। এবার আসো, তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি। সামনের দিকে যদি প্রসিড করি তাহলে খেয়াল করো, তোমাদেরকে ধাপে ধাপে আসতে হবে। হ্যাঁ, ধাপে ধাপে আসতে হবে। এবার আমরা বহুপদী সমীকরণ নিয়ে একটু সামনের দিকে আমরা প্রসিড করব। হ্যাঁ, বহুপদী সমীকরণ নিয়ে। তাহলে এবার আমরা আসি বহুপদী সমীকরণ। আচ্ছা, এবার আমরা আসি বহুপদী সমীকরণ। এবার বহুপদী সমীকরণ যখন দেখব, তাহলে এখানে আবার কাহিনী আছে। কাহিনী হচ্ছে কি ভাইয়া, এখানে আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে অনলি সমীকরণ, আর একটা হচ্ছে বহুপদী সমীকরণ। একটা হচ্ছে সমীকরণ, আর একটা হচ্ছে বহুপদী সমীকরণ। তাহলে আমরা এভাবে বলি, দেখো কোন একটা সমীকরণ তাকে আমি বলবো বহুপদী সমীকরণ। কিন্তু কথা হচ্ছে সেটা যে বহুপদী সমীকরণ হবে, এই বহুপদী হওয়ার একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে চলকের ঘাত মানে তো বুঝো, ঘাতকে ইংলিশে বলা হয় পাওয়ার। তাহলে চলকের যে ঘাত, এই ঘাতটা মানে যে কোনো পদ আছে, যে কোনো পদে চলকের ঘাত কখনো ভগ্নাংশ বা ঋণাত্মক হবে না। কি হবে না? চলকের ঘাত কখনো ভগ্নাংশ হবে না, কখনো ঋণাত্মক হবে না। তাকে আমরা বলবো বহুপদী সমীকরণ। যেমন এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে কেমন? আমি যদি বলি 3x³ + 4x² + 2 = 0। দেখো আমরা যদি একটু বলি, আমাদের এখানে চলককে, এখানে চলক হচ্ছে x। তাহলে এই যে চলকটা, এই চলকটা x, x এর পাওয়ার কত?
3। দেখো এটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা ঋণাত্মকও না ভগ্নাংশও না। x এর পাওয়ার 2 ঋণাত্মকও না ভগ্নাংশও না। এখানে যদিও দেখে মনে হচ্ছে না x আছে, তাহলে আমরা এভাবে বলতে পারি x টু দি পাওয়ার 0, কিছু নাই মানে এটা আছে। হ্যাঁ, x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা এই 0টা ঋণাত্মকও না ভগ্নাংশও না। তাহলে আমি এই যে সমীকরণ, এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমার বহুপদী সমীকরণ। এটা হচ্ছে কোন সমীকরণ? বহুপদী সমীকরণ। এবার আসলে আমরা একটু চেঞ্জ করে দিই। আমি দিলাম 3x³ প্লাস 4x ইনভার্স 1 প্লাস 2x ইকুয়ালস টু 0। এবার দেখো এই পদে x এর পাওয়ার 3 ঋণাত্মকও না ভগ্নাংশও না, এই পদে x এর পাওয়ার 1 ঋণাত্মকও না ভগ্নাংশও না, বাট এই পদে x এর মান x এর পাওয়ার -1, এটা হচ্ছে কি ঋণাত্মক। যখন এটা দেখলা, আমি এখন এটাকে যদি আমি বলি এটা বহুপদী সমীকরণ, তাহলে আমি বলবো এই যে তুমি বললা বহুপদী সমীকরণ, এই কথাটা 100% ভুল। এই কথাটা 100% কি ভুল, অর্থাৎ এটাকে তুমি কখনো বহুপদী সমীকরণ বলতে পারবা না। এমসিকিউর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, নিচের কোনটি বহুপদী সমীকরণ, নিচের কোনটি বহুপদী সমীকরণ নয়। তাহলে আমরা বলতে পারি যদি আমাদের কোন একটা বহুপদী সমীকরণে x এর পাওয়ার যদি কখনো আমাদের নেগেটিভ বা ভগ্নাংশ হয়, তাকে আমরা বলবো সে বহুপদী নয়। তাহলে আমরা আবারও বলতেছি, যদি কখনো চলকের পাওয়ার যদি ঋণাত্মক বা ভগ্নাংশ হয়, তাকে আমরা বলবো সে আমাদের বহুপদী নয়। তাহলে আমরা বলতে পারবো কখন বহুপদী কখন বহুপদী না। দেখো এটা কি সমীকরণ না? অবশ্যই সমীকরণ, এটা তাও সমীকরণ। তবে এই সমীকরণটাকে আমরা বহুপদী সমীকরণ বলতে পারলেও এই সমীকরণটাকে আমরা বহুপদী সমীকরণ বলতে পারতেছি না। এই সমীকরণটাকে আমরা কি বলতে পারতেছি না? বহুপদী সমীকরণ বলতে পারতেছি না। তাহলে আমি তাহলে বুঝে গেলাম যে আমাদের কখন বহুপদী সমীকরণ বলতে পারবো আর কখন বহুপদী সমীকরণ বলতে পারবো না। তাহলে আমাকে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। বহুপদী সমীকরণ কখন বলা যাবে, কখন বলা যাবে না, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, এদিকে সৌরভ মিত্র একটা প্রশ্ন করলো x টু দি পাওয়ার -3। দেখো আমার কথা হচ্ছে x টু দি পাওয়ার -3 যদি থাকে, হ্যাঁ তাও হবে না। x টু দি পাওয়ার মনে করো -3 থাকলো, যদি -3 থাকে তাহলে হবে না তো, কারণ আমার কথা হচ্ছে পাওয়ার যেটা, এই পাওয়ারটা ঋণাত্মক হওয়া যাবে না, ভগ্নাংশ হওয়া যাবে না। দ্যাট মিন্স সেটা আমার বহুপদী না। যদি না হয়, অর্থাৎ আমাদের পাওয়ারটা সবসময় কি দিতে হবে, যেন আমরা বলবো যে আমরা এখানে বলে দিই বহুপদী হওয়ার শর্তটা কি, আমাদের x এর পাওয়ার বলবো না, কারণ এই চলকের পাওয়ার অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ধনাত্মক না বলে আমরা অঋণাত্মক বলি, কারণ 0 তো হইতে পারে। হ্যাঁ, তাহলে আমরা অঋণাত্মক বলি, অঋণাত্মক। তাহলে আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। এটা হচ্ছে আমার কি হওয়ার শর্ত, বহুপদী হওয়ার শর্ত। এই শর্ত মেনটেন করলে সেটা বহুপদী, মেনটেন না করলে বহুপদী হবে না। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম বহুপদী হওয়ার শর্তটা কি। এবার আসো, তাহলে আমরা এরপরের ইয়াতে যাই, যে আমরা জেনে গেলাম যে বহুপদী কি জিনিস। দেন আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করলে এবার আসি বহুপদী সমীকরণের সাধারণ রূপ পড়ব। হ্যাঁ, আমরা কি পড়ব? বহুপদী সমীকরণের সাধারণ রূপ। তাহলে অর্থাৎ একটা বহুপদী সমীকরণ দেখতে কেমন হয় তার আমরা সাধারণ রূপ বলবো। তাহলে আমরা বলতেছি কি, দেখো বহুপদী সমীকরণের সাধারণ রূপ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সাধারণ রূপ। তাহলে অলরেডি আমরা জেনে গেছি কখন বহুপদী সমীকরণ হবে কখন হবে না, সেটাকে আমরা একটা জেনারেল টার্মে আমরা দেখাই। যদি মনে করো আমাদের এখানে আমরা এক চলকের বহুপদী পড়ছি, একটু পরে আমরা দেখবো চলক একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। তো আমরা আপাতত কয়টা চলক পড়তেছি? একটা চলক পড়তেছি ভাইয়া। যেমন তুমি যদি পরের চ্যাপ্টার দ্বিপদীর মধ্যে যাও, তখন কিন্তু চলক তুমি দুইটা পাবা, দুইটা পদ থাকবে। তো আমি এই ক্ষেত্রে আপাতত একটা চলক নিয়ে কাজ করি এবং পুরো অধ্যায় আমার একটা চলক। তবে আমরা একাধিক চলক থাকলে কেমন হয় সেটা দেখবো, বাট
ম্যাথ করার সময় আমরা একাধিক চলক করবো না, শুধু এক চলক করব। আমাদের একাধিক চলক শুধু ডেফিনিশনটা লাগবে এমসিকিউর জন্য। তাহলে আমাদের আসো আমরা এই যে মনে করো এটাকে যদি আমরা করি তাহলে আমাদের জিনিসটা কেমন হবে একটু খেয়াল করে দেখি। যে আমাদের আমরা নর্মালি করতেছি, মনে করো এই যে এ নট থাকলো x টু দি পাওয়ার n থাকলো প্লাস, একটু ভালো করে খেয়াল করে দেখো, x টু দি পাওয়ার n, এরপরে কি হবে, এরপরে পাওয়ার 1 কমবে। পাওয়ার 1 কমলে মনে করো এবার আগে ছিল সহগ ছিল a নট, এবার সহগ হবে a1, চলক হবে x টু দি পাওয়ার n মাইনাস 1। মানে জিনিসটা হচ্ছে পাওয়ার 1 করে কমবে। অর্থাৎ যেমন মনে করো x টু দি পাওয়ার 5 দিয়ে শুরু হলে দেন x টু দি পাওয়ার 4 হবে, দেন x কিউব হবে, দেন x স্কয়ার হবে, দেন x টু দি পাওয়ার 1 হবে মানে x, দেন x টু দি পাওয়ার 0 0 হবে। তাহলে আমি দেখো x টু দি পাওয়ার 5 আমাদের আছে, দেন x টু দি পাওয়ার 4 হবে, দেন x কিউব হবে, দেন x স্কয়ার হবে, দেন x হবে, দেন 1 হবে। এবার তুমি তার সহগটা কি দিলা, তার উপর ডিপেন্ড করবে। যেমন সহগ আমি দিলাম এটা a নট, এটা দিলাম আমি a1, এটা দিলাম a2, এটা দিলাম a3, এটা দিলাম a4, এটা দিলাম a5। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমার এটা হয় এরকম a নট x টু দি পাওয়ার 5, a1 x টু দি পাওয়ার 4, a2 x কিউব, তারপর হচ্ছে a3 x স্কয়ার, a4 x, আর থাকে জাস্ট a5 * 1 মানে হচ্ছে a5। এবং এটা তো আমার অনেকগুলো পদ, এই পদগুলোকে আমার কি করতে হবে, রাশি বানাইতে হবে। এই রাশি বানানোর জন্য কি করতে হবে ভাইয়া, যোগ করে দিতে হবে। এটা আমার বহুপদী রাশি, বাট এটা তো আমার বহুপদী সমীকরণ না, সমীকরণের জন্য ইকুয়ালস টু 0 দিতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখি, আমার একটা সুবিধা হচ্ছে কি, আমাদের পাওয়ারটা আমরা যেখান থেকে শুরু করব, পাওয়ার যদি আমি 5 দিয়ে শুরু করি, এটা শেষ পর্যন্ত কত পর্যন্ত যায়, a5 পর্যন্ত যায়। পাওয়ার যদি তুমি 6 দিয়ে শুরু করতা, a6 পর্যন্ত যাইতো। পাওয়ার যদি n দিয়ে শুরু করি, কত পর্যন্ত যাবে, an পর্যন্ত। মানে যেটা কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ আমাদের এখানে কোনো x থাকবে না, যে পদে x থাকবে না সেখানে কি থাকে, a5। এরপর তার যাওয়া সম্ভব না। মানে কেন, কারণ দেখো তুমি a5 5 4 3 2 1 0 0 এর পরে কোথায় যেতে হবে, -1 থাকলে কি সেটা বহুপদী হবে না, হবে না। ওই কারণে এখানেই শেষ, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম যেটা সেখানেই শেষ। এবার আসি, তাহলে আমরা বলতে পারি এরপর হচ্ছে a2 x টু দি পাওয়ার n - 2, এভাবে যাইতে কত পর্যন্ত যাবে, ওই কনস্ট্যান্ট টার্মটা হবে an = 0। তাহলে আমরা বলতে পারি a নট x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n - 1 প্লাস a2 x টু দি পাওয়ার n - 2 প্লাস এভাবে কন্টিনিউয়াসলি যাওয়ার পর আমার an = 0 হবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বহুপদী সমীকরণের সাধারণ রূপ। তোমাদের মনে এখন অনেক প্রশ্ন জাগতেছে, সেটা আমার মনেও জাগতেছে, সেগুলো আনসার আমি দিব। আমাদের এটা হচ্ছে একটা বহুপদী সমীকরণের কোন রূপ, সাধারণ রূপ, শর্ত আছে। এবার আসো এটাকে বহুপদী সমীকরণ বলবো, এটা বহুপদী সমীকরণ হবে, অর্থাৎ এটা হচ্ছে যে কোনো সমীকরণের সাধারণ রূপ। এখন এটা বহুপদী সমীকরণ যদি হইতে হয় তাহলে তার কয়েকটা শর্ত আছে। প্রদত্ত শর্তগুলো দিদি। 1 নাম্বার শর্ত হচ্ছে a নট is not equals to 0। 2 নাম্বার শর্ত হচ্ছে এখানে যে আমাদের টার্মগুলো আছে n, আমার n টা belongs to আমাদের এই যে আমার n এর মান n belongs to আমাদের ন্যাচারাল নাম্বার হইতে হবে। n এর মান কি হতে হবে, ন্যাচারাল নাম্বার হইতে হবে, যে কোনো 1 2 3 4 5 6 whatever, হ্যাঁ, n টা ন্যাচারাল নাম্বার হইতে হবে। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম এই দুইটা শর্ত যদি না থাকে তাহলে হবে না। তাহলে আমরা দেখি a নট is not equals to 0, আর ন্যাচারাল নাম্বার কি আমরা জানি, আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম, তাও বলে দিই 1 2 3 4 5 whatever, এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। মানে n এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 7 8 9 whatever, যে কোনো কিছু হবে। এখন আসি, এবার কথা হচ্ছে ভাইয়া কোন একটা বহুপদী সমীকরণ সেটা যদি 5 x টু দি পাওয়ার 5 দিয়ে শুরু হয়, সেটার মধ্যে কি x টু দি পাওয়ার 4 x কিউব x স্কয়ার x সবকিছু থাকতে হবে। আচ্ছা ভাইয়া আমি যদি এই কাজটা করি 3 x টু দি পাওয়ার 5, যেহেতু a নট a1 a2 এগুলো একটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, এই ধ্রুবক মানগুলোর মান যে কোনো কিছু হইতে পারে। তাহলে ভাই আমি লিখলাম প্লাস 5 x কিউব প্লাস 10 = 0।
এটা কি আমার বহুপদী সমীকরণ হবে? উত্তর হচ্ছে ভাইয়া হবে। তুমি বলতে পারবে কেমনে? দেখো কেমনে তুমি দেখবা, এই যে তোমার প্রশ্ন করা হলো কি এটা বহুপদী সমীকরণ হবে কিনা, তাহলে বহুপদী সমীকরণ হইতে হলে বহুপদী সমীকরণের মতো হইতে হবে। আমার এক নাম্বার কথা, আমি যদি আগের কনসেপ্টে বলি কোনো এক্স এর পাওয়ার কি আমার ঋণাত্মক বা ভগ্নাংশ আছে না, এর মানে বহুপদী। বাট এবার যদি তুমি বলো যদি বহুপদী হয় সেটা তো বহুপদী সমীকরণের মতো হওয়ার কথা, জি ভাই হওয়ার কথা। দেখি সর্বোচ্চ পাওয়ার কত? 5, তাহলে x টু দি পাওয়ার 5 দিয়ে শুরু হবে, দেন x টু দি পাওয়ার 4 থাকবে, দেন x কিউব থাকবে, দেন x স্কয়ার থাকবে, দেন আমাদের x থাকবে, দেন কনস্ট্যান্ট থাকবে ইকুয়ালস টু 0। এবার আসি কোনটা কোনটা আমার আছে। ভাই আমার x টু দি পাওয়ার 5 আছে, এটা হচ্ছে 3x টু দি পাওয়ার 5। ভাই আমার x কিউব আছে, এটা হচ্ছে 5x কিউব। ভাই আমার 10 আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট 10। আর অন্যগুলো কি আছে? না। তাহলে এই x টু দি পাওয়ার 4 9 মানে হচ্ছে তার সহগটা হচ্ছে 0। x স্কয়ার 9 মানে হচ্ছে তার সহগটা 0। এবার সবগুলোকে যোগ করে দাও, তাহলে হয়ে গেছে এটার মতো। এর মানে এক কথায় আমি বলে দিছি a নট যেটা অর্থাৎ একবারে সবচেয়ে বড় পদ যেটা, এটার সহগ 0 হইতে পারবে না। আর তুমি বলতে পারবে কেন? কারণ তুমি দেখো না এটা পাওয়া যদি সহগ যদি 0 হয় তাহলে এই পদটা কি আর আছে? নাই। এই পদটা না থাকলে এটাকে কি আমি সর্বোচ্চ বলতে পারবো? না, বলতে পারবো না। তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারবো সর্বোচ্চ পাওয়ার যেটা তার ঘাত তার সহগটা কখনো কি হয় না? 0 হয় না। কারণ 0 হলে তো সেই পদটা বাদই পড়ে যায়। আর মাঝখানে কোনোটা যদি বাদ পড়ে আমাদের কোনো সমস্যা আছে না? ভাই কোনো সমস্যা নাই। আমাদের কথা হচ্ছে শুধুমাত্র এটা বাদে আর বাকি সব 0 হোক, আমার কোনো সমস্যা নেই। 3টা 0 হোক, 4টা 0 হোক, হোয়াটএভার। বাট আমার এই কনস্ট্যান্টটা কখনো 0 হইতে পারবে না। এবং আমরা বহুপদীর সবচেয়ে বড় পাওয়ার যেটা, সবচেয়ে বড় ঘাত বা পাওয়ার, এটাকে আমরা বলি বহুপদীর ঘাত। এটাকে আমরা কি বলি? বহুপদীর ঘাত। যেমন এখানে এখানে x এর পাওয়ার কি কি আছে? 3, 5 আর এখানে 0 আছে। 0 কারণ না করলে হচ্ছে 3 আর 5। 3 আর 5 এর মধ্যে বড় কে? বড় হচ্ছে 3। এর মানে আমরা বলতে পারবো এই বহুপদীর ঘাত হচ্ছে 5। এই বহুপদীর ঘাত কত? 5। তুমি কখনো 3 বলতে পারবে না। এবার যদি আমার এই যে এটার জায়গায় যদি 0 হইতো, তাহলে 0 হয়ে গেলে এই পদটা কি থাকতো? না। তখন সবচেয়ে বড় পাওয়ার কে? 3। তখন এটা আমার 3 ঘাত বিশিষ্ট হয়ে যেত। তাহলে খেয়াল করো, ওই জন্য বলছি সবচেয়ে বড় যেটা সেটা সহগ কখনো কি হয় না? 0 হয় না। যদি 0 হয় সে টার্মটাই বাদ। যেমন আমার এখানে যদি এটা যদি আমার 0 হয়, যেমন সাপোজ আমি এখানে a দিলাম, a, তাহলে আমার a এর মান যদি কখনো 0 হয় তাহলে সমীকরণটা কেমন হয়ে যাবে? 5x কিউব প্লাস 10 ইকুয়ালস টু 0। আর তখন এটাকে আমি বলতে পারবো না ঘাত 5, তখন আমাকে বলতে হবে সবচেয়ে বড় পাওয়ার 3, এর মান হচ্ছে ঘাত হচ্ছে 3। তাহলে এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে একটা বহুপদী সমীকরণ কখন হবে এবং তার ঘাতটা কেমন হবে। তাহলে আমি আবারও বলতেছি, আমাদের যে কোনো একটা বহুপদী সমীকরণ সেটা সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু হয়, ক্রমানুযায়ী ছোট হয়। এমন না যে আমার n এর মান হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, হ্যাঁ, ন্যাচারাল নাম্বার। আর এই ক্ষেত্রে হচ্ছে আমার 1 2 3 যে কোনো কিছু হইতে পারে। n এর মান মনে করো 10, এরপরটা 9 8 7 এভাবে কন্টিনিউয়াসলি যাবে। মাঝখানে যদি দুই একটা বাদ পড়ে যায় তাও কোনো সমস্যা নাই। অর্থাৎ আমার মাঝখানে একটা দুইটা টার্ম বাদ পড়লো সেটা কোনো ঝামেলা না। আমার মেইন কথা হচ্ছে সবচেয়ে বড়টাকে আমরা টার্গেট করব। কাকে টার্গেট করব? সবচেয়ে বড়টা। এখন সব বিহেভিয়ার, একটা ইকুয়েশনের অল বিহেভিয়ার ডিপেন্ডস অন সবচেয়ে বড় পাওয়ার। অর্থাৎ পুরো সমীকরণের সবকিছু ডিপেন্ড করা হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার উপর। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার উপর অল ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা অলরেডি বুঝলাম বহুপদী সমীকরণের সাধারণ রূপটা আমরা জেনে গেলাম। এবার আসো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদেরকে একটা কথা বলবো যে এখন যে আমরা এই জিনিসটা পড়াচ্ছি, হ্যাঁ, এখানে একটা জিনিস তুমি খেয়াল করলে দেখবা এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ধাপে ধাপে যাচ্ছি। সো মাঝখানে একটা না বুঝলে পরে আবার যাই ঝামেলা হইতে পারে। আজকের ক্লাসের পর তোমাদের কোনো হোমওয়ার্কও থাকবে না, কারণ আজকের ক্লাস অনলি ডেফিনেশন দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ডেফিনেশনগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমরা ম্যাথ করবো নেক্সট ক্লাসগুলোতে। তো ওই জন্য আমরা বলবো যে তোমাকে ধাপে ধাপে সবগুলো ডেফিনেশন বুঝতে হবে। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। আর আরেকটা হচ্ছে তোমার আমাদের রিটেন, আমরা যখন সৃজনশীল আমাদের ম্যাথগুলো করতে যাবো, করার সময় কিন্তু এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, ওই জন্য বেসিক ক্লিয়ার করতে হবে। আমাদের সবার একটাই কমন ঝামেলা যে আমরা বেসিক ছাড়া ম্যাথ করতে যাই, তখন আমাদের এই ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তো তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম। ওকে,
তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি যে আমাদের এটা হচ্ছে বহুপদী সমীকরণের সাধারণ রূপ। এখান থেকে আমরা বহু পদ পাবো, অনেকগুলো পদ পাবো। তাহলে আমি ধাপে ধাপে আরো সামনের দিকে প্রসিড করি। তো এখান থেকে আমরা জাস্ট একটা জিনিস শিখলাম, বহুপদী সমীকরণের সাধারণ রূপ শিখলাম। আবার ঘাত বলতে কি বোঝায় সেটাও আমরা শিখে গেলাম। তাহলে ঘাত বলতে কি বোঝায় সেটা আমরা শিখলাম, কিন্তু ঘাতটাকে নিয়ে আমি আরো একটু কথা বলবো। তাহলে প্রথমত এবার আসি আমরা বহুপদী সমীকরণের ঘাত। দেখো অলরেডি আমরা জেনে গেছি বহুপদী সমীকরণ কি। এরপরে আমি যতগুলো সমীকরণ লিখবো সবই বহুপদী, মানে আমি ইচ্ছে করি আর বহুপদী নয় এমন সমীকরণ লিখবো না। হ্যাঁ, এখন আমরা বহুপদীর ভিতর ঢুকে গেছি, তাহলে আমরা কখন বহুপদী হবে সেটাও জানি। তাহলে তোমাকে আগে দেখতে হবে এটা বহুপদী কি না। যদি বহুপদী হয় দেন তুমি এই বিহেভিয়ার গুলো অ্যাপ্লাই করবে, যে আমরা যেগুলো করতেছি। তাহলে একটু খেয়াল করে দেখি। তাহলে আমরা এবার শিখবো হচ্ছে আমাদের বহুপদীর ঘাত। বহুপদীর ঘাত, বহুপদীর ঘাতে গেলে আমরা তোমাকে দুইটা এক্সাম্পল দিব। হ্যাঁ, আমি দুইটা এক্সাম্পল দিই। যেমন আমার এখানে যেটা করা আছে, আমি এখানে আমার যে এক্সাম্পলটা আছে এই দুটো এক্সাম্পল দিই। 2x⁵ এক্সাম্পল ইচ্ছা মতো দেওয়া যায়। 9x³ + 3x + 10 = 0। এখান থেকে হুবহু লিখতেছি, কারণ হচ্ছে এটা আমি তোমাদের ছবি তুলে দিয়ে দিব আমার শীটটা। আর এদিকে হচ্ছে 2x³ y² + 9xy³ + 3x² + 2 = 0। এখন আসো আমরা বহুপদীর ঘাত বলতে কি বুঝি। দেখো আমরা বহুপদীর ঘাত বলতে আমরা বুঝবো চলকের ঘাত। চলকের ঘাত, কিন্তু প্রশ্ন আসবে ভাই চলকের ঘাত তো অনেকগুলো হইতে পারে। যে আমার চলকের, যেমন এখানে চলকের ঘাত 5 আছে, চলকের ঘাত 3 আছে। ঘাত বললে অনেকের একটু মনে কষ্ট হয়, এই ঘাতটাকে আমরা পাওয়ারও বলতে পারি। হ্যাঁ, তোমরা ছোট কাল থেকে পাওয়ার শুনতে কিন্তু অভ্যস্ত। তাহলে আমাদের এখানে ঘাত 5, এখানে 3, এখানে 1, এখানে 0, আমি কোনটা দিব? হ্যাঁ, আমরা তাকে আমি বহুপদীর ঘাত বলিব চলকের যেই ঘাতটা ম্যাক্সিমাম। তাহলে আমরা খুব সুন্দরভাবে এভাবে বলতে পারি চলকের ঘাত ম্যাক্সিমাম, দিস ইজ আওয়ার বহুপদীর ঘাত। আমাদের বহুপদীর ঘাত আমি তাকে বলবো যেটা হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, দেন আমি যদি বলি ভাইয়া এই যে আমার একটা বহুপদী সমীকরণ আছে, এখানে চলক কয়টা? একটা। তাহলে এখানে চলক দেখো শুধু x, তাহলে আমরা বলবো এটা হচ্ছে এক চলক। ও তোমাদেরকে একটা জিনিস মনে করাই দিই, আমি যখন তোমাদেরকে ফার্স্ট ইয়ারে লিমিট করাইছিলাম তখন আমি একটা কথা বলছিলাম, ইংলিশ যে লেটারগুলা, এই লেটারগুলোর মধ্যে এ থেকে কিউ পর্যন্ত, হ্যাঁ, এগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট। আর থেকে জেড পর্যন্ত এগুলোকে আমরা বলি ভ্যারিয়েবল। দেখো এবিসি এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ ম্যাথমেটিক্সে এটা বোঝানো হয় এবিসি মিন্স এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এন্ড এক্স ওয়াই জেড মিন্স এটা হচ্ছে ভ্যারিয়েবল টার্ম। তো এটা হচ্ছে জাস্ট নর্মাল ম্যাথমেটিক্সের নিয়ম। তো এটা খুব হার্ডলি সবাই অ্যাপ্লাই করে না, বাট আমরা ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাগুলো দেখবো যে এটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে। হ্যাঁ, যদি আমাদের এটার অভ্যাস কম, কিন্তু অভ্যাস করা উচিত। তো এখানে চলককে x, তাহলে x যেহেতু চলক তাহলে এখানে কয়টা চলক? একটা। আর যদি তুমি ভাই আমার এইখানে যাও, এখানে যদি যাও ভাই একটু খেয়াল করে দেখো তো এখানে চলক কয়টা? ভাই আমার x ও চলক y ও চলক, x ও চলক y ও চলক, পুরো রাশির মধ্যে x আর y দুইটা চলক আছে। তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ এখানে একটা কথা আছে, যেমন এখানে তো y নেই, কোনো সমস্যা নেই। y নাই মানে হচ্ছে y⁴ আছে, মানে তোমার সব জায়গায় আমার x y আছেই। হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে কয়টা চলক? একটা x একটা y, তাহলে এটাকে আমরা বলবো দুই চলক। যখন আমি তোমাকে বলি চলকের ঘাতটা ম্যাক্সিমাম হলে তাকে আমরা বলি বহুপদীর ঘাত, তখন সবার মনে একটা প্রশ্ন আসে, ভাইয়া এটা তো এক চলকের ক্ষেত্রে আমি হুটহাট করে বলে দিতে পারি, ভাই যদি আমার একাধিক চলক থাকে তখন আপনি কি বলিবেন? সেই জিনিসটা বলার জন্য আপনি কি কোনো এক্সাম্পল দিবেন? জি ভাইয়া দিব। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে এক চলক, তাহলে দেখো তার পাওয়ার কত? এ পাওয়ার হচ্ছে 5 3 1 0, হাইয়েস্ট কে বলতো? 5। তাহলে আমরা বলতে পারবো এটার ঘাত হচ্ছে, এটার ঘাত কত? এটার ঘাত হচ্ছে 5। এবার আসো এখানে ভাই এটার পাওয়ার 3, এটার পাওয়ার 2। আচ্ছা তোমাকে যদি বলতাম x³ * x², মানে এক চলক দিয়ে যদি চিন্তা করি তখন তুমি কি করতা? x⁴ + 2 = x⁵ করতে, তাই না? এর মানে আমাদের পাওয়ারের পর চলকের পাওয়ার পরে কি হয়? আমাদের যোগ হয়, তাই না? এখানে সেম, যে আমাদের এখানে জাস্ট একটা কাজ করব, এই 3 আর 2 দুইটাকে যোগ করব, 3 + 2 যোগ করলে কত হয়? 5 ভাইয়া। তাহলে হ্যাঁ
এটা আসলে পাওয়ার 5। এখানে দেখো এখানে আছে 1, তাহলে 1 3 এই দুইটা মিলে কত হয় 4 ভাইয়া। দেন এখানে 2 আছে আর একটা আছে 0, তাহলে 2 আর 0 মিলে আলটিমেটলি 2ই বলা যায়। আর এখানে কিচ্ছু নাই মানে হচ্ছে আমরা আলটিমেটলি 0। তাহলে তোমরাই বলো এবার সবচেয়ে বড় পাওয়ার কে 5। তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো আমাদের যে ঘাত, আমাদের ঘাত হচ্ছে 5। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, এখানে একটা জিনিস শিখলাম, যদি চলক একটা হয় তাহলে তো ঘাত চোখে দেখা যায়। যদি একাধিক চলক হয় তাহলে প্রত্যেকটা চলকের পাওয়ারগুলো যোগ করলে সেটা হচ্ছে তার ঘাত। যেমন এই রাশির ঘাত কত 5, দেখি কিন্তু 3 এর 2 ছাড়া অন্য কোনো কিছু নাই। 3 এর 2 ছাড়া অন্য কোনো কিছু না থাকলেও আমার এটা হচ্ছে তার ঘাত। আমি যদি বলি এখন যদি দুইটার পদ থাকে, এই পদ এবং এই পদ দুইটার যদি পাওয়ার আমাদের 5 হয় কোনো সমস্যা নাই। তো আমার কথা হচ্ছে বড় হইলে সেটা একটা হোক আর দুইটা হোক, আমার সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমার কি ঘাত। তাহলে আমি শিখলাম এক চলকের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে পাওয়ারটা তাকে আমরা ঘাত হিসেবে নিব। একাধিক চলক থাকলে চলকের পাওয়ারগুলোকে যোগ করে করে তারপর ঘাত হিসাব করব। তাহলে এটা হচ্ছে আমার এখান থেকে আমরা শিক্ষা পেলাম। ওকে, তাহলে এটা গেল আমাদের বহুপদীর ঘাত সম্পর্কে আমরা খুব ভালো একটা আইডিয়া পাইলাম। দেন আমরা একটু সামনে দিয়ে প্রসিড করি। তোমরা অন্যান্য জায়গায় যারা পড়ে তাদের ক্ষেত্রে দেখা যায় এই যে আমরা আজকে যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা তারা নেই না, তারা ডাইরেক্ট ভিতরে চলে যায়। আমার কথা হচ্ছে এগুলো না ক্লিয়ার থাকলে ঝামেলা আছে। পড়বো, পড়ার মতো পড়বো, হ্যাঁ, শুধু শুধু ইয়া করার দরকার নেই যে ভিতরে যায়। ওই জন্য মনে হয় যে ম্যাথ খুবই কঠিন। কঠিন না, তোমাকে ধাপে ধাপে আগাইতে হয়, সবকিছু একটু প্রপারলি বুঝতে হয়। আর এখন সৃজনশীলের যুগ, আগের মতো কোনো রকম পড়ে গেলে ম্যাথ মুখস্থ করে গেলে কমন পড়বে তা না, কিন্তু তোমার ম্যাথগুলোকে বুঝতে হবে কেন কি করতেছি না করতেছি। এবার আসি, একটু খেয়াল করো। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখি আমরা কয়েকটা এক্সাম্পল, আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিই, হ্যাঁ, আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন আমি এখানে আমাদের দিলাম a নট, এখানে আছে a নট x প্লাস a1, এখানে আছে 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 6, এখানে আছে a নট x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এবার কন্টিনিউয়াসলি a টু দি পাওয়ার n, এখানে আমাদের a নট a1 এভাবে an পর্যন্ত, এগুলো কি ধ্রুবক, এবং আমাদের a নট ইজ নট ইকুয়ালস টু 0 এবং n বিলংস টু ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, তো এখন একটু ভালো করে খেয়াল করো। প্রথম কথা, আমার এখানে আমি দেখি চলক, হ্যাঁ, এখানে চলক কয়টা আছে ভাই? একটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি এক চলক। এখানে চলক কয়টা আছে? শুধু x ভাইয়া, এক চলক। এখানে চলক কয়টা আছে? একটা, শুধু x, এক চলক। এখানে তাহলে আমাদের এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি এক চলকের বহুপদী। তুমি চাইলে তো তুমি এখানে a নট x আছে, হ্যাঁ, তাকে তুমি y টু দি পাওয়ার 0 দিয়ে দুই চলকও বলতে পারো, বাট দেখার সময় কি আমার দুইটা দেখা যাচ্ছে না? তাহলে যেমন এখানে আছে না, এটা হচ্ছে চলকহীন, কোনো চলক নাই। তাহলে আমাদের জোর করে আমার আনার কোনো প্রয়োজন নাই, যে ফরম্যাট পরীক্ষায় দেওয়া থাকবে তোমাকে ওই ফরম্যাটেই চিন্তা করতে হবে। তাহলে এক চলক এক চলক এক চলক। এবার আসো, এখানে পাওয়ার কত? আমাদের এটা কত ঘাত বিশিষ্ট? তাহলে আমরা বলতে পারবো কি এটা হচ্ছে কি, এখানে কি কোনো ঘাত বা পাওয়ার আছে? না ভাই নাই, নাই মানে হচ্ছে পাওয়ার কত? 0। তাহলে আমরা বলতে পারবো এটা 0 ঘাত বিশিষ্ট, 0 ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ। বহুপদী 0, এটা তো সমীকরণ না, এটা হচ্ছে বহুপদী রাশি, 0 ঘাত বিশিষ্ট বহুপদী। এবার এটাকে যদি বলি তাহলে কত ঘাত বিশিষ্ট বলবো? দেখো এখানে পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার 1। তাহলে আমরা এটাকে বলবো এক ঘাত বিশিষ্ট, এক ঘাত ও এক চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট বহুপদী। তাহলে এটা হচ্ছে এক ঘাত এবং এক চলক। এবার এখানে কি হয় বলতো? এখানে চলক তো একটাই আছে, ঘাত কয়টা? 3টা। তাহলে আমরা এটাকে বলবো 3, আমাদের এখানে পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 3 ঘাত ও এক চলক বিশিষ্ট বহুপদী। আর এখানে যদি বলি এখানে ঘাত কত? n, তাহলে আমরা বলবো n ঘাত ও কয় চলক? এক চলকের বহুপদী। তাহলে আমরা এখানে দুইটা জিনিস ইন্টারপেয়ার করতে পারি, একটা হচ্ছে ঘাত আর একটা হচ্ছে চলক। চলক কয়টা আছে তার উপর ডিপেন্ড করে এক চলক, দুই চলক, তিন চলক এরকম আমরা দেখাইতে পারি। হ্যাঁ, যেমন আমরা তোমাদের যদি एग्जांपल দেখাই, আমরা ডাইরেক্টলি দেখাই ফেলি সরাসরি। যেমন সাপোজ আমি যদি বলি আমাদের আমরা যদি ঘাতে দেখাই, হ্যাঁ, তাহলে আমরা এরকম বলবো, আমাদের যদি চলক দেখাই যেমন 2x প্লাস আমাদের 3 ইকুয়ালস টু 0,
তারপর হচ্ছে আমি যদি দেখাই 3x² y প্লাস xy প্লাস 10 ইকুয়ালস টু 0। তার আমি দেখাইলাম 5x³ y² z প্লাস 9y z² প্লাস z³ ইকুয়ালস টু 0। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি এদেরকে ডিফাইন করি, এখানে কয় চলক বলো তো ভাইয়া? এক চলক। তাহলে আমার এক চলক বিশিষ্ট সমীকরণ, তাহলে এটা কয় চলক? এক চলক। এবার যদি আমি বলি এখানে চলক কয়টা? x আর y দুইটা, তাহলে এটা হচ্ছে দুই চলক। এটা হচ্ছে কয় চলক? x y z মানে হচ্ছে তিন চলক। তাহলে এটা বহুপদী সমীকরণকে আমি এভাবে বলি, এত ঘাত বিশিষ্ট এবং এত চলক বিশিষ্ট। অর্থাৎ তুমি এট এ টাইম ঘাত এবং চলকটা বলে দিলে সেটা হচ্ছে সুবিধাজনক। হ্যাঁ, যেমন আমি এখান থেকে বলতে পারি আমার এখানে 3 2 দিয়ে 5 5 থেকে 6 আর এটা সর্বোচ্চ পাওয়ার 6। তাহলে আমরা এটাকে বলবো এভাবে। এই সমীকরণের পরিচিতি কি? এটা হচ্ছে 6 ঘাত বিশিষ্ট, আমরা এভাবে বলবো 6 ঘাত ও 3 চলক বিশিষ্ট বহুপদী সমীকরণ। এভাবে আমি যে কোনো একটা সমীকরণকে ইন্টারপ্রেট করতে পারবো, যে বা পরিচিতি দিতে পারবো। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম কিভাবে আমি কোন একটা বহুপদী সমীকরণের ঘাত এবং, অর্থাৎ এক কথায় ঘাত এবং চলক আমরা বুঝে গেছি। তো ঘাত এবং চলক যখন আমাদের বোঝা শেষ, দেন আমরা একটু সামনের দিকে প্রসিড করি। হ্যাঁ, আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করে তারপর আমরা আগাই। তাহলে আমি আবারও বলতেছি, আমাদের ঘাত এবং চলক শেষ। এবার আমরা আরো কয়েকটা খুব ইম্পর্টেন্ট ডেফিনিশন দিব যেগুলো আমাদের লাগবে। তো আমাদের এখানে তুমি শীটের মধ্যে আরো অনেকগুলো পাবা। এবার আমরা আসি দুই ধরনের বহুপদী পড়ব। একটা হচ্ছে তার মাত্রার, একটা হচ্ছে সমমাত্রিক বহুপদী আর একটা হচ্ছে অসমমাত্রিক বহুপদী। তাহলে আমরা দুইটা জিনিস পড়ি, একটু খেয়াল করে দেখো। একটা হচ্ছে সমমাত্রিক বহুপদী, তাহলে আমরা দুই ধরনের বহুপদী এখানে পড়ব। একদিকে হচ্ছে সমমাত্রিক বহুপদী আর দিকে হচ্ছে অসমমাত্রিক বহুপদী। তাহলে সমমাত্রিক বহুপদী এবং অসমমাত্রিক বহুপদীর যদি আমরা एग्जांपल দিতে যাই ভাইয়া, আমরা একটা আগে एग्जांपल দিয়ে দিই, তারপর আমরা ডেফিনিশন করব। x² + 2xy + by² আর এখানে অসমমাত্রিক দিলে ax³ + bx² + cx + d। তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি ভাইয়া, আমাদের কি হয় দেখো। এখানে যদি আমি বলি এই পদ, এই যে একটা পদ, এই পদ, এটা একটা পদ, এটা আরেকটা পদ, এটা আরেকটা পদ, পুরোটাকে আমরা বলতেছি একটা রাশি। তাহলে এই যে রাশিটা, এটা আমার কোন ধরনের রাশি? বহুপদী রাশি। তাহলে এই বহুপদী রাশিতে কয়টা পদ আছে? তিনটা পদ। তাহলে আমাদের প্রথম পদে তার যদি বলি চলকের পাওয়ার কত? 2। তাহলে এখানে এই যে পাওয়ার বা ঘাত বলি, এটাকে আমরা মাত্র বলতে পারি। কি বলি? মাত্র বলতে পারি। তাহলে দেখো এটার যে আমাদের এটার যে আমাদের পাওয়ারটাকে আমরা বলি মাত্রা। তাহলে আমরা বলি কি? তার মাত্রা। এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে 2। এবার আমরা যদি বলি এটার মাত্রা কত, দেখো এখানে কিন্তু x ও আছে y ও আছে। তাহলে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাহলে 1 1 দুইটা মিলে কত হয়? 2। এর মানে আমরা বলতে পারি এটার মাত্রা হচ্ছে আমাদের মাত্রা হচ্ছে 2। এবার যদি এখানে বলি এখানে তো x নাই, শুধু y, y এর পাওয়ার কত? 2। তাহলে আমরা বলি মাত্রা হচ্ছে 2। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি ভাইয়া, দেখো সবগুলা মাত্রা এখানে কেমন? সমান। অর্থাৎ প্রত্যেক পদের মাত্রা, তাহলে আমরা বলতে পারি কি? প্রত্যেক পদের মাত্রা। যেমন এটা যদি বলি একটা পদ, এটা যদি বলি আরেকটা পদের মাত্রা, এটা যদি বলি আরেকটা পদের মাত্রা, তিনটা মাত্র কেমন? সমান। যদি বহুপদীর, তাহলে আমরা এভাবে বলবো বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা বা ঘাত সমান হয় তাকে সমমাত্রিক বহুপদী বলে। সমমাত্রিক বহুপদী বলে। আশা করি আরেকটা বুঝে গেছো। ঠিক উল্টা জিনিস, যেমন আমি যদি বলি এটা হচ্ছে আমার একটা পদ, এটা আরেকটা পদ, এটা আরেকটা পদ, এটা আরেকটা পদ। এই পদের মাত্রা কত ভাইয়া? এই পদের মাত্রা 3। এই পদের মাত্রা কত? এই পদের মাত্রা হচ্ছে আমাদের 2। এই পদের মাত্রা কত?
এই পদের মাত্রা হচ্ছে আমাদের 1, এই পদের মাত্রা কত, এই পদের মাত্রা হচ্ছে আমাদের 0। তাহলে আমি প্রথম পদের মাত্রা পেলাম 3, দ্বিতীয় পদের মাত্রা 2, তৃতীয় পদের 1, চতুর্থ পদের 0। তাহলে দেখো এই মাত্রা, এই মাত্রা, এই মাত্রা, এই মাত্রা, চারটা মাত্রা কি সমান না ভাইয়া? অসমান। এখন এমন না যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হইতে হবে, যদি মিনিমাম দুইটা অসমান হয়, অর্থাৎ এক কথায় সবাই সমান না হইলে সেটা হচ্ছে আমার অসমমাত্রিক। যেমন মনে করো এই তিনটা সেম, একটা ভিন্ন, অসমমাত্রিক। তাহলে আমরা বলবো কি, মিনিমাম দুইটা মাত্রা কেমন? অসমান। মিনিমাম দুইটা মাত্রা কেমন? অসমান। যদি মিনিমাম দুইটা মাত্রা অসমান হয় তবে তা অসমমাত্রিক বহুপদী। তাহলে আমরা একটা পড়লাম সমমাত্রিক বহুপদী, আর একটা আমরা পড়লাম অসমমাত্রিক বহুপদী। এই দুটো ডেফিনিশন লাগবে, অনেক সময় পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটি সমমাত্রিক বহুপদী, নিচের কোনটি অসমমাত্রিক বহুপদী। তাহলে সমমাত্রিক বহুপদী কি, অসমমাত্রিক বহুপদী কি, সেটা আমরা জানলাম। এবারে আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করি। এখন আমরা পড়ব এবার হচ্ছে শর্ত সাপেক্ষ সমীকরণ এবং অভেদ। এবার আমরা আবার এই দুটো পড়লে আমাদের ডেফিনিশন শেষ, লাস্ট দুইটা ডেফিনিশন, অর্থাৎ এই চ্যাপ্টারের জন্য আমাদের যে ডেফিনিশনগুলো জানা লাগে তার লাস্ট ডেফিনিশন। হ্যাঁ, লাস্ট ডেফিনিশনটা আমরা কি বলতেছি দেখো, একটা হচ্ছে আমাদের অসমমাত্রিক বহুপদী, সরি শর্ত সাপেক্ষ সমীকরণ। তাহলে বহুপদী সমীকরণে একটা হচ্ছে শর্ত সাপেক্ষ সমীকরণ, আরেকটা হচ্ছে অভেদ। যদিও ঠিক সেম কথাটা আমরা বাস্তব সংখ্যায় পড়াইছিলাম, এখন একটু আমরা মনে করাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি f of x equals to x cube minus 6x square plus 11x minus 6 equals to 0, হ্যাঁ এটা। আর যদি আমরা বলি অভেদের ক্ষেত্রে আমরা বলতে পারি x minus a whole cube equals to x cube minus 3x square a plus 3x a square minus a cube। তাহলে একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, তাহলে একটু ভালো করে যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের এই যে সমীকরণটা, এটা হচ্ছে দেখতে এরকম x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়ালস টু 0। আচ্ছা, এই যে সমীকরণ, এটার আমাদের ঘাত কত বলতো? এটার ঘাত হচ্ছে 3। যদি ঘাত 3 হয়, এটাকে যদি আমি সমাধান করি, সমাধান কয়টা আসবে? সমাধান 3টা আসবে। তাহলে এটাকে যদি এখান থেকে যদি সমাধান 3টা আসে, তাহলে আমি কি বলতে পারি শুধু x এর ওই 3টা মানের জন্য এই ইকুয়েশনটা সত্যি, অন্য কারোর জন্য সত্য না। তাহলে আমরা বলতে পারি যে 3টা সমাধান আছে, শুধুমাত্র x এর ওই 3টি মানের জন্য, x এর ওই 3টি মানের জন্য, শুধুমাত্র x এর ওই 3টি মানের জন্য প্রদত্ত সমীকরণটি সত্য, অন্য সকল ক্ষেত্রে সেটা কেমন? মিথ্যা। তাহলে আমরা বলতে পারি x এর মান, x এর যে ভ্যালুটা, ওই ভ্যালু সাপোজ আমি ধরে নিলাম আমার x এর ভ্যালু আসলে মনে করো একটা 2, একটা 3, একটা 4। তাহলে আমার যদি 2, 3, 4 আসে, আমি ধরে নিলাম, আসবে না কিন্তু 2, 3, 4 আসলো, তাহলে 2, 3, 4 ছাড়া অন্য কাউকে দিয়ে তুমি এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারবা না। এর মানে শুধু ওই 3টা মানের জন্য যেটা সত্য, অন্য কারোর জন্য সত্য না। এটাকে আমরা বলতে শর্ত সাপেক্ষ। এর মানে x এর মানের উপর একটা কি আছে? শর্ত আছে। x এর মানের উপর যদি এরকম একটা শর্ত থাকে, তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ। এবার আসো অভেদ। এখন দেখো, এটা কি সমাধান করা যাবে? না, এটা কি সূত্র, এটা যে কথা এটাও সেম কথা। তাহলে বলো তো x এর মান, এখানে দেখতেছি আমি এটাকে সমাধান করে 3টা মান পেলাম, ওই 3টা মানের জন্য শুধুমাত্র এটা সত্য। এবার বলো এই সমীকরণটা x এর মান কয়টার জন্য সত্য?
এটা তো x এর মান আমি 1 2 3 যা বসাই না কেন সবসময় সত্য। হ্যাঁ ভাইয়া সত্য। তাহলে আমরা বলতে পারি এটা x এর সকল মানের জন্য সত্য। তো সকল মান বলতে আমরা বাস্তব মানগুলো বুঝবো আর কি। তাহলে x এর সকল বাস্তব মানের জন্য সত্য, কিন্তু এটা কিন্তু সবার জন্য সত্য না। তাহলে যদি x এর সকল বাস্তব মানের জন্য সত্য হয় তাকে আমরা বলতেছি কি শর্ত, আমাদের সকল বাস্তব মানের জন্য সত্য, এর মানে কোনো শর্ত নাই। আর যদি কোনো শর্ত না থাকে তাকে আমরা বলি অভেদ, আর যদি শর্ত থাকে তাকে আমরা বলি শর্ত সাপেক্ষ সমীকরণ। আমি আবার বলতেছি, শর্ত সাপেক্ষ সমীকরণ কয়েকটি নির্দিষ্ট মানের জন্য সত্য, আর অভেদ যে কারোর জন্য সত্য, যে কোনো মানের জন্য সত্য। তাহলে এটা হচ্ছে শর্ত সাপেক্ষ এবং অভেদের মধ্যে পার্থক্য। তাহলে অলরেডি আমরা বুঝে গেলাম আমাদের শর্ত সাপেক্ষ এবং অভেদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে আমাদের ডেফিনেশন সবগুলো শেষ। এবার আমরা আমাদের অধ্যায়ে চলে যেতে পারি। মানে এতক্ষণ পর্যন্ত আমরা বেসিক টার্মগুলো পড়ছি, এবার আমরা অধ্যায়ের ভিতরে ঢুকে যেতে পারি। হ্যাঁ, অধ্যায়ের ভিতরে ঢুকলে এই অধ্যায়টাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে দ্বিঘাত, আরেকটা হচ্ছে ত্রিঘাত, আরেকটা হচ্ছে চতুর্ঘাত। যদিও আমাদের চতুর্ঘাত আমাদের আসলে বইতে ম্যাথ নাই বললেই চলে, আমাদের শুধু দ্বিঘাত আর ত্রিঘাত আছে। তার মধ্যে আবার দ্বিঘাত আর ত্রিঘাত যদি কম্পেয়ার করি, বইয়ের 90% ম্যাথ হচ্ছে দ্বিঘাত আর 10% ম্যাথ হচ্ছে ত্রিঘাত। মানে দ্বিঘাত মানে তো বুঝো ঘাত 2 আর ত্রিঘাত মানে ঘাত 3। এখন তাহলে যেহেতু আমাদের দ্বিঘাত লাগবে তাহলে আমরা দ্বিঘাত দিয়ে শুরু করি। হ্যাঁ, তো আমরা তাহলে প্রথমত আসি দ্বিঘাত সমীকরণ। তো আমাদের দ্বিঘাত সমীকরণ যদি আসি, আমরা জানি সাধারণ সমীকরণ কেমন, এরকম x টু দি পাওয়ার n দিয়ে শুরু। তাহলে দ্বিঘাত সমীকরণ কত দিয়ে শুরু হবে? 2 দিয়ে শুরু হবে, দেন x টু দি পাওয়ার 1 থাকবে, দেন x টু দি পাওয়ার 0 থাকবে। এই তিনটাকে যোগ করে দিব ইকুয়ালস টু 0। এখন আমার এদের আবার এটা কি থাকবে? সহগ থাকবে। সহগগুলো যেমন a0, a1, a2 হইতে পারে। আবার আমার তো এগুলো কনস্ট্যান্ট, ইচ্ছা মতো দেওয়া যায়। এখানে যেহেতু লিমিটেড, আমাদের আনলিমিটেডের জন্য আমরা a0, a1 দিই, তখন আমি ভিন্ন ভিন্ন লেটার দ্বারা প্রকাশ করি। যেমন এখানে আমরা প্রকাশ করি হচ্ছে a b c দ্বারা, কনস্ট্যান্ট তো ইচ্ছা মতো দেওয়া যায়। তখন দেখো আমার দেখতে কেমন হবে, এই টার্মটা হয়ে যাবে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এর হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখন অনেকে জানে না যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এরকম কেন। আমি বুঝে গেছি অলরেডি, এটা হচ্ছে একটা বহুপদী সমীকরণ, বহুপদীর সাধারণ রূপ থেকে আমার এটা আসছে। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। একইভাবে ত্রিঘাত সমীকরণের সাধারণ রূপ কি হবে? ax কিউব, তারপর হচ্ছে bx স্কয়ার, তারপর হচ্ছে cx, তারপর হচ্ছে d ইকুয়ালস টু 0। তবে এখানে শর্ত আছে। শর্ত হচ্ছে কি, এখানে যে a ইজ নট ইকুয়ালস টু কত? 0। কারণ a এর মান যদি কখনো 0 হয় তখন কি এটা দ্বিঘাত আছে? না, এটা একঘাত হয়ে গেছে, কারণ এটা a এর মান 0 মান হচ্ছে এই রাশিটা নাই। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তাহলে আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হোয়ার a ইজ নট ইকুয়ালস টু 0। যদি আমার কখনো যদি আমার এরকম হয় a ইজ ইকুয়ালস টু 0 হয়, 0 হলে তখন এটা কি হয়ে যাচ্ছে? bx প্লাস c ইকুয়ালস টু 0। তখন এটা দ্বিঘাত থাকে না, তখন এটা কি হয়ে যায়? একঘাত হয়ে যায়। তখন এটা কি হয়ে যায়? একঘাত। তাহলে আমরা বুঝলাম দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে ঘাত কি থাকবে? 3 থাকবে। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ জেনে গেলাম। এবার আসি এর সমাধান। এই সমাধান তোমরা 9 10 পড়ে আসছো, এবং তোমরা এই সমাধানের প্রসিডিউরটা, হ্যাঁ, অনেক সময় এই সমাধানের প্রসিডিউরটা আমাদের পরীক্ষা আসে। যদিও 9 10 তোমরা করে আসছো, তো যারা সমাধানটা ভুলে গেছো তারা আমাদের এই যে বইতে আছে, তুমি এই যে অক্ষরপত্র বই থেকে বা যে কোনো বই থেকে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এটার সমাধানটা কিভাবে করে সেটা একটু, মানে প্রমাণটা সমাধানের প্রমাণটা একটু তোমাকে কি করতে হবে, এই যে শিখে নিতে হবে। তোমরা একটু একবার দেখে নিবা, না পারলে আমারে বলিও। তবে না পারার কোনো কারণ নাই, 9 10 তোমরা এগুলো পড়ে আসছো। তাহলে আমরা বলতে পারি বহুপদী সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যেখানে a ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে বহুপদী সমীকরণের দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এবারে সেটার সমাধান। তাহলে দ্বিঘাত সমীকরণ মানে ঘাত কত? 2। ঘাত 2 মানে আমি কয়টা आंसर পাবো? দুইটা आंसर পাবো। ওই দুইটা आंसर কি কি? x ইকুয়ালস টু মাইনাস b
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টোয়াইস এ। তাহলে আমি বলি আমাদের আমাদের x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টোয়াইস এ। এই যে জিনিসটা এটাকে আমরা বলি তার সমাধান। এখানে তুমি প্লাস দিয়ে একটা সমাধান পাবা, মাইনাস দিয়ে একটা সমাধান পাবা। যদি আমরা বলি দুইটা সমাধান, একটা হচ্ছে x1 আর একটা x2, তাহলে আমরা বলতে পারবো x1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। আর যদি তুমি বলো ভাই আরেকটা সমাধান x2 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। তাহলে তুমি বুঝতেই পারলা যে একটা হচ্ছে আমার x1 আর একটা হচ্ছে x2। আমরা এই দুইটা সমাধান পেয়ে গেলাম, যেহেতু দ্বিঘাত সমীকরণ ওই কারণে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম। এন্ড প্রশ্ন হলো এই যে এখান থেকে এটা কিভাবে আসছে, যে এখান থেকে এটা কিভাবে আসছে, হাউ, এটা কিভাবে আসলো, এই যে এটা কিভাবে আসলো এই জিনিসটা তোমাকে একটু বই থেকে দেখে নিতে হবে, বা তোমরা 9 10 এ পড়ে আসছো। তবে যদি কারো প্রবলেম হয়, তোমরা অক্ষরপত্র বই, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, অক্ষরপত্র বইয়ে তুমি 118 নম্বর পেজে পাবা, 118 পেজ। হ্যাঁ, এখানে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে জাস্ট জেনারেলি উৎপাদকের নিয়ম, আর আরেকটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেমাস পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের ওই যে শ্রীধর আচার্যের যে নিয়মটা। হ্যাঁ, বিজ্ঞানী আমাদের ভারতীয় বিখ্যাত গণিতবিদ শ্রীধর আচার্যের নিয়ম। শ্রীধর আচার্য একটা নিয়ম দিছিল, মানে উনি একটা প্রসেস এটাকে সলভ করছে। উনার যে প্রসেসটা, সেই প্রসেসে তোমরা এটা কি করতে পারো, সলভ করতে পারো। তো উনার প্রসেসে জাস্ট উনি যে কাজটা করছে, উনি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করছে। উভয় পক্ষ কি করলো, এই যে বিজ্ঞানী শ্রীধর আচার্য কি করছে, উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করছে। তাহলে 4 দ্বারা যদি গুণ করে তাহলে কি হয়, এটা হচ্ছে 4a দ্বারা গুণ করলে 4a স্কয়ার x স্কয়ার হয়ে যায়, প্লাস 4a দ্বারা গুণ করলে 4abx হয়ে যায়, 4 দ্বারা গুণ করলে 4ac = 0 হয়ে যায়। দেন এটাকে a + b হোল স্কয়ারের ফর্মুলা করে দিলে এখান থেকে সলভ করছে। তোমরা একটু দেখে নিবা যে তোমাদের পরীক্ষায় দরকার হচ্ছে যে শ্রীধর আচার্যের যে নিয়মটা, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখন ইভেন সৃজনশীলে ক নাম্বার আসতে পারে, যে এভাবে আসতে পারে, দ্বিঘাত সমীকরণের আমাদের সমাধানটি করো। এটা প্রশ্ন থাকবে, এটা আমাদের এই সমীকরণটি সমাধান করো। তখন তো তুমি এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবা না। যদি মান দেওয়া থাকতো ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারতে, কিন্তু তোমাকে এখান থেকে শ্রীধর আচার্যের নিয়মটা করতে হবে। অথবা অনেক সময় বলতে পারে বিজ্ঞানী শ্রীধর আচার্যের অথবা গণিতবিদ শ্রীধর আচার্যের নিয়ম অনুযায়ী দ্বিঘাত সমীকরণের সমাধানটি করো। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এটা একটু তোমাকে দেখে নিতে হবে, আমাদের অক্ষরপত্র বইতেও আছে, অন্য যে কোনো বইতেও আছে। আমরা এই নিয়মটি কি করব, দেখে নিব। ওকে, যদি দেখে নিই তাহলে আমরা আর ছোট্ট একটা কথা বলে আমরা শেষ করে দিব। সেটা হচ্ছে আমাদের এখানে কোন ক্ষেত্রে আমার মূলটা কেমন হয়। হ্যাঁ, তাহলে আমার দ্বিঘাত সমীকরণে এবার মূলের প্রকৃতি নির্ণয় করব। মূলের প্রকৃতি নির্ণয়, এটা আমি আজকে একটু বলে দিই, এটা তোমরা 9 10 এ পড়ছো, ওই কারণে আমি জাস্ট বলে দিচ্ছি, কারণ এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে 9 10 এ পড়া, যেগুলো 9 10 এ পড়া না সেগুলো আমি জোর দিচ্ছি। যেমন ডেফিনেশন গুলো তোমার 9 10 এ ছিল, আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ডেফিনেশন গুলো পড়ো নাই। এক চলক, দ্বিচলক, দুই চলক, তার হচ্ছে ঘাটটা, এগুলো সব ছিল, সমমাত্রিক অসমমাত্রিক সব ছিল 9 10 এ, বাট তোমরা পড়ো না, এটা খুব ভালো করে জানা আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের, যদিও অনেকে পড়ছো বাট ম্যাক্সিমামে আমার মনে হয় না পড়ছো 9 10 এ। তাহলে দ্বিঘাত সমীকরণের এবার আমরা করব কি, আমাদের দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। মূলের প্রকৃতি অর্থাৎ তুমি মূলটা বের করবা না, মূলটা বের না করে মূলটা কেমন হতে পারে সেটা তুমি জেনে যাবে। যেমন ফর এক্সাম্পল আমরা বলবো ax² + bx + c = 0। যদি এটা হয়, এটার সমাধান আমরা জানি কি, x = আমার সমাধানটা এরকম আসবে -b + -√b² - 4ac ডিভাইড বাই টোয়াইস এ। তাহলে আমরা এখানে একটা একটা করে দেখি, মূলের প্রকৃতিগুলো আমরা একটা একটা করে দেখি, যে আমরা একটা একটা করে তোমাদের মূলের প্রকৃতি দেখাবো, আমাদের একটা একটা করে শর্ত দিব। হ্যাঁ, তাহলে আমাদের যেই শর্তগুলা আমরা দিব, যে আমাদের দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়ে, ওই শর্তগুলো তোমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমরা এখানে দ্বিঘাত সমীকরণের মূলের যে শর্তগুলা পাবো, তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখি। আমাদের প্রথম কথা হচ্ছে এই যে এখানে মূল, দেখো বিটা হচ্ছে, এখানে যদি আমি বলি আমাদের রাশি যেটা, সলিউশন যেটা, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সলিউশন। এখন আমি সলিউশন বের করার আগেই বলে দিব তার মূলটা কোন ধরনের হইতে পারে। এখানে আমি জিজ্ঞাসা করলাম বি একটি বাস্তব, এটাতে কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে রুটের ভিতরে টার্মটা। কারণ আমরা জানি কি রুটের ভিতরে নেগেটিভ হইতে পারে না। এই রুটের ভিতরে যে টার্মটা আছে সেটাকে আমরা বলি কি b² - 4ac, এবং এটাকে দেখে বলে দেওয়া যায় তার মূলটা কেমন হবে।
তাহলে আমরা এই যে বি স্কয়ার মাইনাস 4ac এটাকে আমরা বলি ডি, ডি ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস 4ac, এই টার্মটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডিটারমিনেন্ট। তাহলে আমাদের এই বি স্কয়ার মাইনাস 4ac যেটা, এই টার্মটা থেকে আমরা কি করতে পারি, এই টার্মটা থেকে আমরা মূলের প্রকৃতি বের করতে পারি। ওই কারণে এই বি স্কয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় পৃথায়ক। এটাকে কি বলা হয়? পৃথায়ক বা নিশ্চয়ক, পৃথক বা নিশ্চয়ক। তাহলে পৃথক মানে কি, সে আমাকে পৃথক করে দেয় মূলটা কোন ধরনের হবে, অথবা সে আমাকে নিশ্চিত করে দেয় আমার মূলটা কেমন হবে। ওই কারণে বি স্কয়ার মাইনাস 4ac কে আমরা বলি কি, পৃথায়ক বা নিশ্চয়ক। এবার আসো এটার মান কয় ধরনের হইতে পারে। এক নাম্বার হইতে পারে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হইতে পারে। দুই নাম্বার হইতে পারে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হইতে পারে। তিন নাম্বার বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হইতে পারে। আর আরেকটা তোমাদের মাথায় নাই, মানে তোমরা এটাই চিন্তা করতে পারো, হয় 0 এর সমান হবে অথবা তার থেকে বড় অথবা তার থেকে ছোট। আরেকটা জিনিস হতে পারে বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হইতে পারে, পূর্ণবর্গ, সেটা আমি একটু পরে বলতেছি, পূর্ণবর্গ হতে পারে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি। আমরা প্রথমত আসি বি স্কয়ার মাইনাস, আমি একটা একটা করে বিহেভিয়ার তোমাকে বলি, যদিও 9 এর পড়ছো, জাস্ট তুমি দেখো এই সমীকরণ যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 হয়, 0 হলে কি হয়, x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 0। তাহলে রুট ওভার 0 মানে কি, ডিভাইড বাই টুয়াইস, আলটিমেটলি মাইনাস বি প্লাস মাইনাস 0 ডিভাইড বাই টুয়াইস। এবার তুমি যদি দুইটা মূল বের করো, মাইনাস বি প্লাস 0 ডিভাইড বাই টুয়াইস, মাইনাস বি মাইনাস 0 ডিভাইড বাই টুয়াইস, আলটিমেটলি আনসার কেমন আসবে, সমান আসবে। তাহলে আমরা বলতে পারি মাইনাস বি বাই টুয়াইস, এটা হচ্ছে আমার কি আনসার। তাহলে আমি বলতে পারি কখনো যদি এটার মান 0 হয়, এর মানে যে দুইটা মূল আমার আসতো, যে দুইটা মূল আসতো ওই দুইটা মূল কেমন হবে, সমান। এবং এ যেহেতু বাস্তব, বিও যেহেতু বাস্তব, আনসারটাও কি হবে, বাস্তব হবে। তাহলে আমরা বলতে পারি কি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি মূলদ্বয় পরস্পর কেমন, সমান, মূলদ্বয় সমান ও বাস্তব, মূলদ্বয় পরস্পর কেমন, সমান এবং বাস্তব। তাহলে আমি একটা জিনিস পেয়ে গেলাম, এভাবে আমরা বাকি তিনটাও বলে ফেলতে পারি। তাহলে আমরা একটা বলে আমি একটা করে ছবি তুলি, তাহলে তোমাদের সুবিধা হবে যে ব্যাখ্যা সহ। বইতে তোমরা ব্যাখ্যাটা তোমাদের সুন্দরভাবে দেওয়া নেই, তাহলে আমি জেনে গেলাম, আমি এখানে ব্যাখ্যা দিব আর এখানে আমি একটা করে লিখবো। তাহলে এটা গেল কোনটা, প্রথমটা, যদি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমি 0 বসে এটা পাবো। এবার আসি গ্রেটার দেন 0, যদি কখনো এটা d ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে দেখো তো এই রুট ওভার ডি যে টার্মটা, এই টার্মটা এটা তো একটা মান আসবে, ঠিক কিনা? রুটের ভিতরে যেটা আছে সেটা ধনাত্মক সংখ্যা, তো রুটের ভিতরে যদি ধনাত্মক সংখ্যা থাকে, এখানে আনসারটা তো আমার সামথিং কিছু একটা আসবে, ঠিক কিনা? এই সামথিং যেটা আসবে সেটা কি অবশ্যই বাস্তব কিছু না? কারণ রুট ওভার ধনাত্মক মান হচ্ছে বাস্তব কোন একটা মান আসবে, দশমিকা হোক যেভাবে হোক কোন একটা মান আসবে বাস্তব, হ্যাঁ, সেটা মূলদ হোক আর অমূলদ হোক, তাহলে আলটিমেটলি বাস্তব মানে আসবে। কারণ রুটের ভিতরে নেগেটিভ থাকলে অবাস্তব আসে, বাট যেহেতু পজিটিভ আছে বাস্তব আসবে। তাহলে আমরা বলতে পারি আমার আনসারটা কি হবে, x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস যে কোনো একটা বাস্তব জিনিস ডিভাইড বাই টুয়াইস। তাহলে আমি এখান থেকে পাবো, একটা পাবো মাইনাস বি প্লাস এটা ডিভাইড বাই টুয়াইস, আর এটা মাইনাস বি মাইনাস এটা ডিভাইড বাই টুয়াইস। এবার দেখো এই এক জায়গায় মনে করো এই জিনিসটার মান যে কোনো কিছু হইতে পারে, সাপোজ আমি ধরে নেব এই জিনিসটার মান 2, তাহলে এটা থেকে এটার সাথে 2 যোগ করা আর বিয়োগ করা কি সেম না? ভাই সেম না। তাহলে আমরা বলতে পারি এই দুইটা আনসার কখনো কি হবে না, সমান হবে না। এবং দেখো এখানে এটাও বাস্তব, এটাও বাস্তব, এটাও বাস্তব, সবগুলোই বাস্তব, দ্যাট মিন আনসারটা কেমন আসবে, বাস্তব। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রেও সেম, মূলদ্বয় কেমন হবে, বাস্তব, মূলদ্বয় বাস্তব হবে, তবে সমান কি হবে না। তাহলে মূলদ্বয় অসমান হবে, অসমান হবে ও বাস্তব হবে। তাহলে মূলদ্বয় অসমান হবে এবং কি হবে, বাস্তব হবে। তাহলে আমরা সেকেন্ডটা জেনে গেলাম। আর দুইটা বলে আমি শেষ করে দিব, হ্যাঁ, এই যে এই দুইটাই জাস্ট আমরা বলে শেষ করে দিব। তাহলে মূলদ্বয় অসমান ও বাস্তব, তোমরা 9 10 পড়ে আসছো, তাও আমি একটু বলে দিচ্ছি, কারণ কেউ যদি ভুলে যাও তার জন্য, কারণ 9 10 তোমরা আরো 2 বছর আগে, প্রায় 1.5 বছর আগে কভার করছো। এবার আসি 3 নাম্বারটা। 3 নাম্বারটা যদি আসি, এখানে বলবো লেস দেন 0। আচ্ছা ডি যদি লেস দেন 0 হয় মানে কি, নেগেটিভ না? তাহলে আমার দেখো রুটের ভিতরে নেগেটিভ, তাহলে আমি কি এটাকে এভাবে বলতে পারি না, এভাবে বলতে পারি তো, রুট ওভার সামথিং আই বলতে পারি না?
কারণ রুটের ভিতরে নেগেটিভ থাকলে নেগেটিভটাকে বাইরে করলে √(-1) মান হচ্ছে i। তাহলে আমরা বলতে পারি এক কথায় এটা এরকম আসবে, সামথিং ইনটু i আকারে আসবে, তাই না? যেটা আসুক, সামথিং যেটা আসুক না কেন, সামথিং ইনটু i আকারে আসবে। তাহলে আমরা বলতে পারি আমার आंसरটা এরকম হবে, x = -b প্লাস মাইনাস সামথিং i ডিভাইড বাই টুয়াইস a। তাহলে আমরা বলতে পারি একটা आंसर হবে -b প্লাস সামথিং i ডিভাইডেড বাই টুয়াইস a, আর একটা হবে -b মাইনাস সামথিং ইনটু i ডিভাইডেড বাই টুয়াইস a। আচ্ছা বলো তো, এই যে প্রথম কথা, এখানে যোগ করলাম এখানে বিয়োগ করলাম, দুটো কি সমান নাকি অসমান? জি ভাই, অবশ্যই এই দুটো অসমান। একবার এই এই অবাস্তব অংশটা যোগ হচ্ছে আর এবার বিয়োগ হচ্ছে। যেমন আমি যদি বলি 3 + 2i যে কথা, 3 - 2i কি সেম কথা না? ভাই সেম না। তাহলে এখানে কেন সেম হবে? সেম হবে না। তাহলে এটা কেমন? অসমান। এবার আসো, এটা কোন ধরনের সংখ্যা? a + ib আকারে, এর মানে জটিল সংখ্যা। অনেকে বলে অবাস্তব। না ভাইয়া, অবাস্তব হইতো যদি এই -bটা না থাকতো। তাহলে এটা হচ্ছে জটিল, এটা কি জটিল। তাহলে আমরা বলতে পারি মূলদ্বয় কেমন? মূলদ্বয় অসমান, একটা আরেকটা সমান না এবং জটিল। তাহলে আমরা বলতে পারি মূলদ্বয় অসমান, মূলদ্বয় অসমান ও জটিল, মূলদ্বয় অসমান ও জটিল। এবার লাস্ট ওয়ান। তাহলে দেখো আমাদের লাস্ট যেটা আমরা করব, তাহলে এতটুকু গেল। এবার লাস্ট হচ্ছে পূর্ণবর্গ। এবার আসি পূর্ণবর্গ বলতে আমরা কি বুঝতেছি? পূর্ণবর্গ মানে হচ্ছে সামথিং স্কোয়ার। যেমন 4 একটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে 4 যেটাকে 2 স্কেল লিখতে পারি, 9 যেটাকে 3 স্কেল লেখা যায়, 16 যেটাকে 4 স্কেল লেখা যায়, এরকম পূর্ণবর্গ। যদি পৃথক একটা পূর্ণবর্গ হয় তাহলে আমার জিনিসটা কেমন হয় দেখো তো, √d যেটা পৃথক যেটা পূর্ণবর্গ না, সামথিং স্কোয়ার। তাহলে আমার একটা কি আসবে? সংখ্যা আসবে। এই সংখ্যাটা কেমন সংখ্যা বলো তো? অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন এখানে যখন >0 ছিল, এটা ছিল ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল না। কিন্তু এখানে কিন্তু এটা, এখানে কিন্তু আমাদের এখান থেকে যদি বলি আমাদের √d, এখান থেকে যদি বলি √d = 0 আসে। আর এখানে যদি √d বলি, এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। এবার যদি আমি বলি এখানে √d, এই √d যেহেতু d টা আমার নেগেটিভ, তাহলে আলটিমেটলি এটা হবে আমাদের অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা আসে। সব মিলে আমার জটিল হয়ে গেল, কিন্তু √d টা তো অবাস্তব। আর পূর্ণবর্গ যখন দিব √d, এটা হচ্ছে একটা কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এর মানে যদি রুটের ভিতরে আমাদের পূর্ণবর্গ বসাই, সেটা আসবে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার আসো -b প্লাস মাইনাস, হ্যাঁ √, এটা মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের সামথিং কিছু একটা আছে ডিভাইড বাই টুয়াইস এ, এখান থেকে পাবো -b প্লাস সামথিং ডিভাইড বাই টুয়াইস এ, আর -b মাইনাস সামথিং ডিভাইড বাই টুয়াইস এ। দুটো তো সমান হওয়ার কোনো কারণ নাই। তবে কথা হচ্ছে এখানে যে স্টারটা, এটা হচ্ছে আলটিমেটলি ধনাত্মক পূর্ণ সংখ্যা। সত্যি কথা বলতে এই বিটাও একটা ধনাত্মক, বিটাও একটা আমাদের বিটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলেও বিটা হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যা। আবার এটাও আমার একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস পূর্ণ সংখ্যা ডিভাইড বাই পূর্ণ সংখ্যা, আলটিমেটলি এটা আমার একটা কি আসবে? পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা, এই ধরনের টার্ম আসবে, যাকে আমরা কি বলি? মূলদ সংখ্যা বলি। ঠিক কি না? কারণ আমরা জানি ওই যে কোন একটা সংখ্যা যদি p/q আকারের হয়, যেখানে p এবং q পরস্পর মূলদ সংখ্যা, তাকে আমরা যে p এবং q পরস্পর পূর্ণ সংখ্যা, তাকে বলি মূলদ। তাহলে পূর্ণ ডিভাইড বাই পূর্ণ মানে হচ্ছে মূলদ। এবং সত্যি কথা বলতে তুমি যখন এটা করবা, তখন হচ্ছে আমার মূল দুটো কি নয়? সমান না, অসমান। তাহলে আমরা বলতে পারি মূলদ্বয় অসমান এবং মূলদ। মূলদ্বয় অসমান এবং কেমন? মূলদ। তাহলে মূলদ্বয় অসমান আসবে এবং মূলদ আসবে। তাহলে যদি মূলদ বলে তাহলে এটা হবে, মূলদ না বলে এটা হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তুমি যখন এটা করবা, এটা
এটা করলেও কিন্তু এই ক্ষেত্রে আমার আনসারটা কি আসছিল মাইনাস বি ডিভাইড বাই টোয়াইস এ। এটা কিন্তু আলটিমেটলি মূলদ, এটা কিন্তু আলটিমেটলি কি এখানে আরেকটা শর্ত অ্যাড করা যায়, এটাও মূলদ। তবে পরীক্ষায় তোমাকে যদি বলা হয় মূলদ তখন আমরা পূর্ণবর্গ হিসেবে কাউন্ট করব, আর এই ক্ষেত্রে আমরা এটাকে মূলদ বলতে পারি। তো এই অনুযায়ী তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা শিখলাম কি আমাদের পৃথক বা নিশ্চয় এটা যদি 0 হয় মূলদ্বয়ের সমান এবং বাস্তব, আবার মূলদ হইতে পারে সেটা আমরা সাধারণত বলি না, আর গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় অসমান হবে এবং বাস্তব হবে, আর লেস দেন 0 হলে মূলদ্বয় জটিল হবে এবং বাস্তব অসমান হবে, আর যদি পূর্ণবর্গ হয় মূলদ্বয় অসমান হবে তবে মূলদ হবে। তাহলে আমরা আমাদের কোনটা কি সেটা হওয়ার শর্তগুলো আমরা জেনে গেছি। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো, আমি আনসার দিয়ে শেষ করে দিচ্ছি, আমার আর পড়ানো কিছু নাই আজকে। যতটুকু পড়াইছি ম্যাক্সিমাম 9 10 এ পড়াইছি। হ্যাঁ 9 10 এ পড়া জাস্ট একটু মনে করাই দিলাম। তোমরা 9 10 এ যদি কোনো ল্যাকেজ থাকে তাহলে ভালো, তাহলে সেগুলো ব্যাকআপ করে নিতে পারবা। আর যদি তোমাদের 9 10 এ যদি কোনো ল্যাকেজ না থাকে তাহলে তোমাদের রিভিউ হয়ে গেল। হ্যাঁ আর সেক্ষেত্রে তোমাদের খুব বেশি কষ্ট হবে না, কোনো হোমওয়ার্কও দিচ্ছি না। মেইন পড়াগুলো অর্থাৎ ইন্টারমিডিয়েটে নতুন করে যা পড়বো সেগুলো আগামী ক্লাস থেকেই শুরু। হ্যাঁ এবং এই শর্তগুলো একটু আজকে রাতে মুখস্থ করে ফেলবা, আগামী ক্লাসে আমরা এই শর্তগুলোর উপর ম্যাথ করব। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। আচ্ছা তাহলে কারো কোনো প্রশ্ন নাই? তন্ময় দাস একটা প্রশ্ন করছে 9 10 এ আমি এগুলো পড়ছিলাম কিনা। আমাদের আসলে 9 10 এ এই ধরনের জিনিসগুলো ছিল না, যে আর তোমাদের তো এখন সিলেবাসটা শেষ করছো, তোমাদের সময় 9 10 এ বহুপদী দ্বিপদী এগুলো আছে, আর আমাদের সময় ছিল না। 9 10 এ আসলে আমরা নিজেরাও বুঝছি যে 9 10 আসলে আমরা ম্যাথের বেসিক খুব স্ট্রং ছিল না, ওই কারণে আসলে আমিও ধরে নিচ্ছি তোমাদেরও ছিল না, ওই কারণে আমি জিনিসগুলো পড়াইছি না। হয়তো বলতাম যে 9 10 এ পড়ছো বাদ দিয়ে দাও, তাহলে আজকের ক্লাসে আমি ওই যে ডাইরেক্ট ম্যাথ করানো শুরু করে দিতাম, বাট সেটা হিতে বিপরীত হইতো। তো আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকু করছি, বাকি দায়িত্ব হচ্ছে তোমাদের। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।